উৎস কথাগুলো বলার সময় অতীতে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি তার কথা শুনে তার পাশে বসা মেয়েটি নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। উৎসর পরনের টি শার্টটা কাঁধের অংশটা রূপকথার চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে। রূপকথা থেমে থেমে নাক টানছে। রূপকথার কান্না দেখে উৎস সত্যি ভীষণ অবাক হলো। তার ভাবনায় বাইরে ছিল কোনো মেয়ে তার জন্য কান্না করবে। উৎস জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? রূপকথা বলল, আমার ভীষণ কষ্ট লাগছে। আপনি এসব কেন বলতে গেলেন আমাকে? উৎস বলল, তুমি তো জোর করলে আমায়। আর এগুলো তো সংক্ষিপ্ত কাহিনী, পুরোটা বলে তো মনে হয় তুমি স্টকি করবে। রূপকথা কিছু না বলে শুধু কান্না করছে। উৎস কি করবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আবার জিজ্ঞেস করলো, এভাবে কান্না কেন করছো? কান্না করার মতো কি এমন বললাম আমি? রূপকথা গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে নাক মুছে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না আপনার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে। উৎস বলো, তোমার তো খুব স্ট্রং একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটা ছিচকা শুনি। শোনো, এসব কথা আমার লাভে কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, আজকে ফার্স্ট তোমাকে বললাম। কিন্তু বিশ্বাস করো, তুমি এভাবে কান্না করবে আগে যদি বুঝতাম তাহলে আমি তোমার সঙ্গে এসব জীবনে শেয়ার করতাম না। রূপকথা বলো, আমি চাইলেও কান্না থামাতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। উৎস বলল, ইয়া আল্লাহ, কি মুসিবতে পড়লাম। প্লিজ কান্না থামাও। কান্না না থামালে কিন্তু আর কোনোদিন তোমার সঙ্গে কিছু শেয়ার করব না। রূপকথা নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলো, আমি চেষ্টা করছি। উৎস বলো, ওকে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার টি শার্টটা যে এভাবে নষ্ট করে দিলে তার কি হবে? রূপকথা বলো, ঠিক আছে ব্যাপার না, আমি একটা নতুন কিনে দেব। উৎস জিজ্ঞেস করলো, টাকা কোথায় পাবে? রূপকথা বলো, কেন আপনি দেবেন? উৎস বলো, সিরিয়াসলি আমার টাকা দিয়ে আমাকে টি শার্ট গিফট করবে তুমি? রূপকথা বলল, হ্যাঁ করবই তো। আর আপনার টাকা মানে? উৎস বলো, আমার টাকা মানে আমার টাকা। রূপকথা বলল, বিয়ের পর ছেলেদের বউ ছাড়া নিজের বলতে আর কিছু থাকে না। আপনি সহ আপনার টাকা পয়সা সব কিছুতেই আমার ভাগ আছে। শেষের লাইনটুকু শুনে উৎস হৃদয় থমকে গেল। তাকে কেউ নিজের বলে দাবি করছে, চিন্তা করা যায়। উৎস বলো, অনেক তো রাত হলো, এবার অত্যন্ত ঘুমাতে চলো। রূপকথা বলল, ঠিক আছে আপনি ঘুমাতে যান। উৎস জিজ্ঞেস করলো, তুমি ঘুমাবে না? রূপকথা বলল, না, আজকে আর ঘুম আসবে না। উৎস বলো, এখন না ঘুমালে কাল সবগুলো ক্লাসে ঝিমাবে তুমি। রূপকথা বলো, ব্যাপার না। উৎস, বেশি কথা না বলে ঘুমাতে চলো। রূপকথা, সরি, আপনার কথা শুনতে আগ্রহী নই, প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন। উৎস এবার একটা কাজ করে বসলো, উঠে রূপকথাকে কোলে তুলে দিল। রূপকথা শক্ত করে উৎসর টি শার্টের বুকের অংশ আঁকড়ে ধরে আছে। উৎস বলল, আর একটা কথা বললে কোল থেকে টুপ করে ফেলে দেব। রূপকথা হেসে বলল, আমি জানি আপনি ফেলবেন না। রূপকথা এক দৃষ্টিতে উৎসর চোখের দিকে তাকিয়ে আছে। উৎসর সোজা হেঁটে বিছানার কাছে গিয়ে রূপকথাকে কোল থেকে ফেলে দিল। হঠাৎ এভাবে ফেলে দেওয়ায় রূপকথা নিচে পড়ে গেছে ভেবে ভীষণ ভয় পেয়েছে। পরক্ষণই দেখলো না, নিচে পড়েনি, তুলতুলে বিছানায় পড়েছে। উৎস বলে, চুপচাপ ঘুমাও। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না? উৎস জবাব দিল, টি শার্টের যে বেহাল দশা করেছো, এই বেহাল দশা দিয়ে ঘুমানো যাবে? একথা বলে উৎস একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 3টা 44 বাজে। এখন ঘুমালে উঠবে কখন? এইসব ভাবছিল রূপকথা। উৎস চেঞ্জ করে এসে বলল, উৎস তাহলে উঠে পড়তে বসো। রূপকথা হাই তুলতে তুলতে বলল, ওকে গুড নাইট। কথাটা শেষ করে ধপাস করে শুয়ে পড়ল রূপকথা। উৎস সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। কলেজ ক্যান্টিনে বসে আছে রূপকথা ও ইতু। একটু পরে তাদের খাবার চলে আসবে। 3জন বসে অপেক্ষা করছিল। এর মধ্যে ইতু বলল, চল আজ কলেজ ছুটির পর কোথাও থেকে ঘুরে আসি। ওয়াহি জিজ্ঞেস করলো, কোথায় যাবে? ইতু বলল, পাশে যে লেকটা আছে না, ওখানেই চল। বিকেলের টাইমে ওখানে সুন্দর সুন্দর ছেলেরা থাকে। ওয়াহি বলল, ও ভাই, এ ভাই যে অবস্থা দেখতেছি, তুই তো লুচ্চামির আগুনে পুড়াই পুড়াই ধ্বংস হয়ে যাবে। ইতু বলল, নিজের জীবন ধ্বংস করা শেষ, এখন জামাইয়ের জীবন ধ্বংস করার পালা।
রূপকথা, তুই না বিয়ে করবি না বলেছিস? ইতু বলল, জীবনে যদি কখনো বিয়ে করি তাহলে আমার জামাইকেই করব। ওয়াহি বলল, আসলে আমরা পাপী, না হয় বিয়ে করে জামাইয়ের সেবা করার বয়সে কিনা পড়ালেখার মতো পাপ কাজ করতেছি। ইতু বলল, একটি সিরিয়াস কথা বলি শোন, আমি ইন্টার ফাইনাল দিয়েছি, বিয়ে করে নিব। ওয়াহি বলল, এটাই ভালো হবে। আমারও মাঝে মাঝে মনে হয় বিয়ে করে নিই, কিন্তু পরক্ষণই মনে পড়ে আমার বাসা থেকে অনার্স শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না। এর মধ্যে তিনজন খাবার চলে আসলো। ইতু একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করলো, কি রে তুই বল। রূপকথা উল্টো জিজ্ঞেস করলো, কি বলবো। ওয়াহি বলল, বিয়ে কবে করবি? ওয়াহির প্রশ্ন শুনে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। কি উত্তর দেবে সে? সে তো আগেই বিবাহিত, কিন্তু এই কথাটা এখন বললে ওরা কিভাবে নেবে? ইতু বলল, তুই আমার কোন ভাবনার সাগরে ডুব দিয়েছিস? রূপকথা বানিয়ে একটা মিথ্যে বলে দিল, বলো, কোনো প্ল্যান নেই আবার। তিন তিনজন নাস্তা করতে করতে আরো কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেল। কলেজ ছুটির পর রূপকথা বাসায় এসে স্নান করে চেঞ্জ করে নিচে এসে বসে দেখে আয়েশা বেগম লিভিং রুমে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, লাঞ্চ করেছেন? আয়েশা বেগম বলল, না, কই করলাম। রূপকথা, তাহলে কি কারোর জন্য অপেক্ষা করছেন? আয়েশা বেগম বলল, দুপুরে উৎসর বাসায় আসার কথা ছিল, ওর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে কথা হয়েছে ওর? রূপকথা, না, কল দেয়নি আপনি। আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, দিয়েছিলাম, ও ধরেনি, ব্যস্ত ছিল হয়তো। রূপকথা রুমে যাচ্ছে উৎসকে ফোন দিতে, এমন সময় বাইরে থেকে উৎসর গাড়ির আওয়াজ শোনা গেল। আয়েশা বেগম বলো, এই তো এসে গেছে ও। রূপকথা বলো, সার্ভেন্টকে টেবিল সাজাতে বলি। আয়েশা বেগম বলো, আমি বলবো তুমি এক গ্লাস শরবত দিয়ে রুমে যাও। তোমার একটাই কাজ, সেটা হলো আমার ছেলে খেয়াল রাখা, তার যত্ন আত্তি করা। রূপকথা কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে থেকে উৎসকে আসতে দেখে কিসে চলে গেল। সার্ভেন্টটা জিজ্ঞেস করলো, কি লাগবে? রূপকথা বলো, চিনি আর লেবু কোথায় আছে, একটু এনে দিন। একজন সার্ভেন্ট চিনি আর লেবু কেটে দিতে রূপকথায় বেশি করে চিনি দিয়ে কড়া করে এক গ্লাস শরবত বানালো। এরপর শরবতের গ্লাসটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। রূপকথা তার পেছন পেছন রুমে চলে গেল। উৎস রুমে ঢুকে পেছনে তাকাতেই রূপকথাকে দেখলো, মেয়েটা হাতে গ্লাস নিয়ে তার দিকে এগিয়ে আসছে। উৎসকে দেখে রূপকথা হাত নাড়িয়ে বলো, হাই বন্ধু। উৎস জিজ্ঞেস করলো, আমি আবার তোমার কোন দিনের বন্ধু? রূপকথা উৎসর সামনে এসে বলো, ও মা, আপনি জানেন না, বিয়ের পর মেয়েদের আসল বন্ধু হলো তাদের জামাই। উৎস, এসব অদ্ভুত কথা তো একমাত্র তোমার মুখ থেকেই শুনি, তাই তুমি এর আগে কথা বলো মানে আমি শুনেছি। রূপকথা শরবতের গ্লাসটা উৎসর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন শরবতটা, খেয়ে নিন, ভালো লাগবে। উৎসর শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক শরবত মুখে দিতেই তার কপাল উচকে গেল। তারপর পুরোটা শরবত খেয়ে শেষ করলো। রূপকথা বলো, শরবতটা আমি বানিয়েছি। উৎস গ্লাসটা পাশের টেবিলে রেখে বলো, হ্যাঁ, মুখে দিয়ে বুঝেছিলাম। রূপকথা বলো, কিভাবে বুঝলেন? উৎস বলো, এ বাসায় এত চিনি কেউ খায় না, তাহলে নিশ্চয়ই জেনে শুনে সার্ভেন্টটা আমার জন্য এত চিনি দিয়ে শরবত বানাবে না। রূপকথা মন খারাপ করে বলো, আমি তো ভেবেছিলাম চিনি বেশি দিলে মজা বেশি হবে, তাই আর কি। উৎস বলো, আমি কি একবার বলছি মজা হয়নি? রূপকথা বলো, তার মানে কি মজা হয়েছে? উৎস, জি ম্যাডাম। রূপকথা খুশি হলো। এরপর উৎসর দিকে এক পা এগিয়ে একদম তার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। উৎস কিছু বুঝে ওঠার আগেই রূপকথা তার গলার টাইটা ধীরে ধীরে খুলে দিল। এরপর ব্লেজারটা খুলে দিল। শেষে যখন শার্টের বোতামে হাত দিল তখনই উৎস একটু পিছিয়ে গিয়ে বলল, ইয়া আল্লাহ, কি করছো তুমি, মাথা ঠিক আছে? রূপকথা বলল, কেন, দেখতে পারছেন না আপনার সেবা করছি? উৎস বলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক সেবা করেছেন, আর করা লাগবে না, নিচে যান, আমিও আসছি, আপনি সবসময় এমন করেন। কতখানি বলে রূপকথা নিচে চলে গেল। রূপকথা যেতে উৎস হাঁপ ছেড়ে বাঁচল, নিজে নিজে বলল। কথাখানি বলে রূপকথা নিচে চলে গেল। রূপকথা যেতে উৎস হাঁপ ছেড়ে বাঁচল, নিজে নিজেই বলো, কি একটা অবস্থা আল্লাহ, মেয়েটার মাথায় আসলে সমস্যা আছে, না হয় এমন পাগলামি কেউ করে। এসব বলতে বলতে ওসব নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল।
অন্যদিকে রূপকথা দেখে আয়শা বেগম জিজ্ঞেস করলো, উৎস কই? রূপকথা বলল, ফ্রেশ হয়ে আসছে। এরপর আয়শা বেগম সার্ভেন্টদের বলল টেবিল সাজাতে। রূপকথা জিজ্ঞেস করলো, বাবা বাসায় নেই? আয়শা বেগম বলল, না, গুলশান গেছে। আজকে না নতুন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং। রূপকথা বলল, ও হ্যাঁ, শুনেছিলাম তো। এরপর অবশ্য আসলে তিনজন লাঞ্চ করতে বসে পড়ল। খাওয়ার মাঝে আয়শা বেগম বলল, রূপকথার মা কয়েকদিনের জন্য বাবার বাসা থেকে ঘুরে আসো। রূপকথা সোজা সাপটা জবাব দিল, না, যাবে না আমি। আয়শা বেগম বলল, তোমার আম্মু আমাকে কল দিয়েছিল, বলল তোমাকে পাঠাতে কয়েকদিনের জন্য। রূপকথা খাওয়া থামিয়ে বলল, প্লিজ এসব বলবেন না, আমার রাগ ওঠে এসব শুনলে। আয়েশা বেগম বলল, শোনো মেয়ে, রাগ কন্ট্রোল করতে পারলেই দেখবে জীবনে আর কোনো দুঃখ নেই। তাই অল্প কথাতে এভাবে ঠুসঠাস রেগে যেও না, এটা খুব খারাপ অভ্যাস। রূপকথা মাথা নত করে বলল, সরি। আয়েশা বেগম উৎসকে বলল, তুমি কিছু বলো। উৎস উল্টো জিজ্ঞেস করলো, কি বলবো আমি? আয়েশা বেগম বলল, রূপকথাকে ওর মা যেতে বলেছে। রূপকথা বলল, গেলে যাবে, আমার তো কোনো সমস্যা নেই। ও কখন যাবে বলুক, আমি নিজে গিয়ে দিয়ে আসবো ওকে। আয়েশা বেগম বলল, এটা তোমরা নিজেদের মধ্যে কথা বলে নিও। এরপর আর কেউ কিছু বলল না, যে যার মতো চুপচাপ খেয়ে নিজেদের রুমে চলে গেল। উৎসর পেছন পেছন রূপকথাও রুমে আসলো। উৎসর সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ, আমি কোথাও যেতে চাই না। উৎস, অ্যাজ ইউর উইশ, এই বিষয়ে আমি কিছু বলবো না। রূপকথা বলো, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। উৎস মনে মনে আওড়ালো, মাথায় ছিট বিশিষ্ট মহিলা। রূপকথা উৎসের পেটে একটা খোঁচা দিয়ে বলল, এই মনে আছে, আজকে না আমাকে আপনার বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল? উৎস পেটে হাত দিয়ে বলো, না, ভুলে গেছি। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন একটু রেস্ট নিতে দিন। রূপকথা বিছানায় ধপাস করে উপর হয়ে শুয়ে বলল, ওকে। উৎস গিয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। আজকে তাড়াতাড়ি বাসায় আসার একমাত্র কারণ রূপকথাকে নিয়ে বাইরে যাওয়ার। রূপকথাই প্রথম তার কাছে কোনো আবদার করেছে। এই 1.5 মাসে কখনো বুক ফুটে তার কাছে কিচ্ছু চায়নি। যেটুকু দরকার সেটুকু উৎস নিজ থেকে দিয়েছে। আসরের পর রূপকথার ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই পাশ ফিরে দেখলো উৎস এখনো ঘুমাচ্ছে। তাকে বিকেলে সচরাচর এভাবে ঘুমাতে খুব কম দেখা যায়। উৎসকে দেখে রূপকথা মায়া হলো। কাল রাতে উৎসর বলা কথাগুলো মনে পড়ে গেল। রূপকথা একটু ঝুঁকে উৎসর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এতে উৎস একটু নড়েচড়ে আবার ঘুমালো। উৎসর চুলগুলো সিল্কি হওয়াতে ধরতে ভীষণ আরাম। বারবার হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে চুলগুলো। মাথায় হাত বুলাতে বুলাতে রূপকথার ইচ্ছে করলো চুলগুলো একটু জোরে টেনে দিতে, কিন্তু না, রূপকথা এমন কিছুই করলো না। কাঁচা ঘুম ভাঙলে ওসব কষ্ট হবে, মূলত এটা ভেবেই রূপকথা নিজের ইচ্ছাকে দমিয়ে রেখেছে। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে উৎসকে ডাকলো। 2বার ডাকতেই উৎসর ঘুম ভেঙে গেল। উঠে পাশ থেকে মোবাইলের টাইম দেখলো। এরপর রূপকথা জিজ্ঞেস করলো, কখন উঠলে? রূপকথা বলল, উঠে ফ্রেশ হয়ে এসে আপনাকে ডাকলাম। উৎস বলল, উৎস পেটে হাত দিয়ে বলল, না, ভুলে গেছি। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন একটু রেস্ট নিতে দিন। রূপকথা বিছানায় ধপাস করে উপর হয়ে শুয়ে বলল, ওকে। উৎস গিয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। আজকে তাড়াতাড়ি বাসায় আসার একমাত্র কারণ রূপকথাকে নিয়ে বাইরে যাওয়া। রূপকথাই প্রথম তার কাছে কোনো আবদার করেছে। এই 1.5 মাসে কখনো মুখ ফুটে তার কাছে কিচ্ছু চায়নি। যেটুকু দরকার সেটুকু সে নিজ থেকে দিয়েছে। আসরের পর রূপকথা ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে পাশ ফিরে দেখলো উৎস এখনও ঘুমাচ্ছে। তাকে বিকেলে সচরাচর এভাবে ঘুমাতে খুব কম দেখা যায়। উৎসকে দেখে রূপকথার মায়া হলো। কাল রাতে উৎসর বলা কথাগুলো মনে পড়ে গেল। রূপকথা একটু ঝুঁকে উৎস চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এতে উৎস একটু নড়েচড়ে আবার ঘুমালো। ভীষণ আরাম। বারবার হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে চুলগুলো। মাথায় হাত বুলাতে বুলাতে এই রূপকথার ইচ্ছে করলো চুলগুলো একটু জোরে টেনে দিতে, কিন্তু না, রূপকথা এমন কিছুই করলো না। কাঁচা ঘুম ভাঙলে ওসব কষ্ট হবে, মূলত এটা ভেবেই রূপকথা নিজের ইচ্ছাকে দমিয়ে রাখলো। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে উৎসকে ডাকলো। 2বার ডাকতে উৎসর খুব ভেঙে গেল। উঠে পাশ থেকে মোবাইলের টাইম দেখলে
এরপর রূপকথা জিজ্ঞেস করলো, কখন উঠলে? রূপকথা বলল, উঠে ফ্রেশ হয়ে এসে আপনাকে ডাকলাম। উৎস, ঠিক আছে, রেডি হও। রূপকথা, শাড়ি পরি? উৎস ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কেন? রূপকথা বলল, অনেকদিন শাড়ি পরি না, প্লিজ আজকে পরি। উৎস বলল, আচ্ছা। রূপকথা খুশি হলো। উঠে আলমারি থেকে উৎসের জন্য ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি পায়জামা বের করে বিছানায় রাখলো। এরপর নিজের জন্য একটা নেভি ব্লু কালারের জামদানি শাড়ি বের করলো, সঙ্গে বেসিক 3/4 ব্লাউজ। এই শাড়িটা রূপকথাকে আয়শা বেগমের একটা বান্ধবী গিফট করেছিল, আজকেই প্রথম পরবে, এর আগে কখনো পরা হয়নি। উৎস ফিরে এসে বিছানায় তাদের দুজনের জামা কাপড় দেখে রূপকথার দিকে তাকালো। বলো, কি শুরু করলে তুমি? মনে তো হচ্ছে কারো বিয়ে খেতে যাচ্ছে। রূপকথা চুলে চিরুনি চালাতে চালাতে বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। উৎস বলল, বউ নিয়ে তো রং ঢং করালার বয়স আমার আছে? রূপকথা বলল, অবশ্যই আছে, কেন নেই? উৎস, নেই মানে নেই। তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব, সেখানে গেলে সবাই আমাকে দেখে হাসবে, মনে মনে বলবে এই বয়সে এসে ভীমরতি ধরেছে। রূপকথা, কেউ কিছু বলবে না, আর বললে আমি আছি তো নাকি? উৎস বলো, হায় রে নেত্রী। রূপকথা বলো, দিন এবার রেডি হয়ে দিন। উৎস আর কিছু না বলে পাশের রুম থেকে চেঞ্জ করে আসলো। ততক্ষণে রূপকথা আমার শাড়িটা পরে দিয়েছে। উৎস রুমে আসতেই তাকে দেখে বলল, শাড়ির কুচিগুলো ঠিক করে দিন। উৎস বলো, আমি পারি না এসব। রূপকথা বলো, পারি না তো কি হয়েছে, এসব থেকে শিখুন, পরবর্তীতে কাজে আসবে। উৎস জানে এই বিয়ের সঙ্গে সে কথায় পারবে না, তাই চুপচাপ রূপকথার সামনে হাঁটু গেড়ে বসে তার কুচিগুলো ধরলো। উৎসর কাজ দেখে রূপকথা বলো, এই তো বেশ হচ্ছে, শুধু শুধু ভাব দিয়ে বললেই পারেন না। উৎস বলো, আমি সত্যিই পারি না, কখনো করেছি নাকি যে পারবো? রূপকথা বলল, হয়তো করেছেন, না হয় এত সুন্দর পারফেক্টভাবে কিভাবে কুচিগুলো ধরেছেন। উৎস কিছু বলল না, চুপচাপ কুচিগুলো ঠিক করে সোফায় গিয়ে বসলো। এরপর বসে বসে রূপকথার কাজকর্ম দেখতে লাগলো। রূপকথার শাড়িটা ঠিক মতো পরে হালকা মেকআপ করে নিল। এরপর গলায় একটা সাদা মুক্তোর মালা পরলো আর কানে সাদা মুক্তোর টপ, যেটা আয়েশা বেগম আরেকজন বান্ধবী গিফট করেছিলেন। আয়েশা বেগমের বান্ধবীরা যেদিন তাকে দেখতে এসেছিল, সেদিন সবাই তার জন্য কিছু না কিছু গিফট এনেছিল। সব শেষে চুলগুলো সাজিয়ে সিসি করে এক পাশে চুলগুলো কানের পাশে গুঁজে দিল, অন্য পাশের চুলগুলো এমনিতেই ছেড়ে রাখলো। এরপর উৎসকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? উৎস একবার উপর থেকে নিচে ভালোভাবে দেখে বলো, হাই হিল পরার পর বড় বড় লাগছে। রূপকথা বলো, সুন্দর লাগছে কিনা সেটা জানতে চেয়েছি। উৎস বলো, জি ম্যাডাম, সুন্দর লাগছে, একদমই বাচ্চা বাচ্চা লাগছে না। রূপকথা বলো, তার মানে কি আমাকে এমনি বাচ্চা বাচ্চা লাগে? উৎস, সেটা কখন বললাম? উৎস, সেটা কখন বললাম? রূপকথা বলল, তাহলে কি আমাকে বুড়ি লাগে? উৎস, ধুরো, মানুষের মতো লাগছে, এবার বের হও, লেট হচ্ছে। রূপকথা একটা লিপস্টিক উৎসর হাতে দিয়ে বলল, এটা একটু আপনার পকেটে রাখুন, যখন চাইব তখন দেবেন একটু। উৎসর উপরের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, এই মেয়ে দেখছি আমাকে পাগল বানিয়ে রাস্তায় না ছাড়া পর্যন্ত ক্ষান্ত হবে না। রূপকথা বলো, প্লিজ রাখুন না, এমন করছেন কেন? উৎস, পাগল কি তুমি হবে নাকি আমাকে বানাবে? রূপকথার চোখ টিপে বলো, আমি তো আরও আগে থেকে আপনার জন্য পাগল। রূপকথার চোখ টেপা দেখে ওসব ভীষণ খেপলো। বলো, দাও, লিপস্টিক সহ আরও কি কি দিতে চাও সব দাও, পারলে তুমি সব পকেটে ঢুকে যাও। রূপকথা লিপস্টিক উৎসর প্যান্টের পকেটে রেখে বলো, ব্যাস এটাই। উৎস বলো, এসব চোখ টেপা টেপে কার থেকে শিখছ? রূপকথা হেসে আবার চোখ টিপল। এরপর আর কিছু না বলে মোবাইলটা হাতে নিয়ে উৎসর সঙ্গে বের হয়ে গেল। উৎস, আমি গাড়ি বের করছি, তুমি আমার রুমে গিয়ে বলে আসো আমরা বাইরে যাচ্ছি। রূপকথা উৎসর কথা মতো আয়েশা বেগমের রুমে চলে গেল। এরপর তাকে বলল, আমি আর আপনার ছেলে বাইরে যাচ্ছি। আয়েশা বেগম দেখে বলল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক, সাবধানে যাও, ডিনার করে তবে ফিরো। রূপকথা আয়েশা বেগমের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। এরপর গাড়িতে গিয়ে উৎসর পাশের সিটেই বসলো। উৎসর নিজে ড্রাইভ করছে। রূপকথা বলল, একটা গান বাজাই? উৎস বলল, না, গান ভালো লাগে না আমার। রূপকথা বলল, প্লিজ বাজাই না, একদম হালকা সাউন্ডে বাজাবো। উৎস বলল, না, বললাম তো। রূপকথা বলল,
না, আমি বাজাইবো? উৎস বলো। তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন?